স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না, প্রাক প্রাথমিকে আরেক দফায় বাড়ল হিট অ্যালার্ট। তীব্র তাপপ্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নিঝুঁকিতে চট্টগ্রাম বন্দর। জাতীয় নির্বাচনের কৌশল পাল্টে গেল উপজেলায়, নির্দেশনা অমান্য করে মাঠে মন্ত্রী এমপিদের 20 স্বজন। লোভ দেখিয়ে কয়েকজনকে ভোটে নিলেও সংঘবদ্ধ থাকার দাবি বিএনপির। কাঠ রাখার গোডাউনে ভারতীয় চীনের স্তূপ, গোপনে দেশীয় মোড়কে বাজারজাতের পাঁয়তারা। চট্টগ্রামে অভিযানে প্রায় 600 বস্তা জব্দ, মালিক গ্রেফতার। এবং ওটিটিতে টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধ, ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক, দাবি মুঠোফোন অ্যাসোসিয়েশনের। সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌসুমী। চলমান হিট অ্যালার্টের মধ্যে কাল থেকে খুলছে স্কুল কলেজ, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও। তীব্র তাপপ্রবাহে পড়ছে গ্রাম থেকে নগর, তাই ঈদ উল ফিতরের পর 21 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও হিট অ্যালার্টের কারণে ছুটি 27 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যেই রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রাথমিকের শ্রেণী কার্যক্রম চালু হলেও প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে, আর তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও। এছাড়া এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 11:30 পর্যন্ত চলবে, আর 2 শিফটে পরিচালিত স্কুলের প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30, আর দ্বিতীয় শিফট সকাল 9:45 থেকে 11:30 পর্যন্ত চলবে। তবে আগের মতোই প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ছুটি থাকবে। এর আগে গত বৃহস্পতিবার সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম রোববার থেকে চালুর বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিকের মতোই মাধ্যমিকেও বন্ধ থাকছে অ্যাসেম্বলি, আর শনিবারও হবে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। টানা 27 দিনে পা দিয়ে রেকর্ড করল তাপপ্রবাহ। এর আগে দেশে টানা 26 দিন ধরে চলে এমন অবস্থা। এদিকে সিলেট অঞ্চল বাদ দিয়ে কাল থেকে আরেক দফায় 3 দিনের হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অফিস। আর কি এটা তো মেইনটেইন আইতে আছে না, মনে করেন গরম তো দিন যাইতে আছে, আরো বাড়তে আছে। এখন তো ঘরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না। এই যে আইসে বকুল গাছতলা বসে রয়েছে। প্রচন্ড তীব্র গরম, এই তীব্র গরমে মানুষ মাটির সাথে মিশে যাইতেছে, এরকম অবস্থা। তো ঠান্ডা পানি খাই তো রিস্কাওয়ালারা, তাহলে ভালো হতো। বোতল বয়সে বোতলের মধ্যে পানি ফিরে খাইতেছে মানুষে। শনিবার রাজধানীতে ওয়াটার ক্যাননের মাধ্যমে তৈরি করা হয় কৃত্রিম বৃষ্টি। কাঠফাটা রোদে স্বস্তির পরশ, চলে পানিবাহী গাড়ি দিয়ে ধুলা কমানোর চেষ্টা। একটু পানি পাচ্ছে, পানি ভালো দিন মানুষের গরম লাগিল, একটু মাথার পানি দিল, পানি খাইলো, ওইটা একটু ভালো লাগছে। সারা দেশে তাপমাত্রার পারদ না কমলেও শুক্রবারের এক পশলা বৃষ্টি সিলেট বিভাগে কমিয়েছে গরমের তীব্রতা। তাই উত্তর পূর্বাঞ্চল বাদ দিয়ে রোববার থেকে আবারও জারি হচ্ছে 3 দিনের হিট অ্যালার্ট। হিট অ্যালার্ট আছে, এটা আগামীকাল সকাল 9:30 পর্যন্ত এটা বলবৎ রয়েছে। আমরা আগামীকাল 9:30 আবার নতুন করে হিট অ্যালার্ট জারি করব। সেক্ষেত্রে আগামীকালই আমরা বলে দেবো কোন কোন এলাকায় দরকার, সেসব এলাকায় হয়তো হিট অ্যালার্ট থাকবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত সারা দেশের তাপমাত্রা আপাতত কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহর দরবারে স্বস্তির বৃষ্টির জন্য চোখের পানিতে ফরিয়াদ জানান। তোহা খান তামিমের রিপোর্ট। তীব্র দাবদাহে পড়ছে মাঠঘাট, অতিষ্ঠ জনজীবন। এমন আবহাওয়া উপেক্ষা করেই সিজদায় নত ধর্মপ্রাণ মুসল্লিরা। উদ্দেশ্য সৃষ্টিকর্তার অনুগ্রহে এক পশলা কল্যাণের বৃষ্টি, যা স্বস্তি দেবে জনজীবনে। সকালে রাজধানীর ধূপখোলা মাঠে শত শত মানুষের উপস্থিতিতে ইস্তিসকার নামাজ হয়
দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জোহার উদ্যোগে নানা শ্রেণী পেশার মানুষ এই নামাজে অংশ নেন। নামাজ শেষে তীব্র দাবদাহ থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে শান্তির বৃষ্টি কামনা করেন ধর্মপ্রাণ মানুষ। মোনাজাতে চোখের পানি ফেলে চলমান তাপপ্রবাহ যেন শান্তির পরিবেশে রূপ নেয় সে দোয়া করেন মুসল্লিরা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করলাম যাতে আমাদের এই দুর্যোগ থেকে আমাদের আল্লাহ তাআলা যাতে রক্ষা করে। এদিকে রাজধানীর উত্তরার আশকোনায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে এই নামাজে নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন। খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই নামাজ পরবর্তী মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণরা। আল্লাহ পাক যাতে আমাদের দোয়া কবুল করে এবং বৃষ্টির ব্যবস্থা করে দেয়। সবাই সবার জায়গা থেকে আল্লাহকে আমরা একটু চেষ্টা করছি যে অন্তত তার ফয়সালাটা যেন আমাদের মধ্যে আসে। সকালে বরিশালের জেলা পুলিশ লাইন্স মাঠে ইস্তিসকার নামাজ আদায়ের উদ্যোগ নেয় ইমাম সমিতি। হাজারো মানুষের উপস্থিতিতে মোনাজাতে কান্নাকাটি করে তীব্র দাবদাহ থেকে মুক্তি চাওয়া হয়। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, ঠাকুরগাঁও, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে একাধিক সালাতুল ইস্তিসকার জামাত অনুষ্ঠিত হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। জাতীয় নির্বাচনের স্বতন্ত্র কৌশল এবং উপজেলা নির্বাচনের প্রভাব বিস্তার রোধে মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ উভয়ই গণতন্ত্র এবং দলের স্বার্থে নেওয়া রাজনৈতিক কৌশল, এমন মত আওয়ামী লীগের নীতি নির্ধারকদের। বিশ্লেষকরা বলছেন দলীয় নির্দেশ ভঙ্গকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত। আতিকুর রহমান তামালের রিপোর্ট। জাতীয় নির্বাচনের 4 মাসের মাথায় দরজায় হাজির উপজেলা পরিষদ নির্বাচন। 4 ধাপের এই নির্বাচনের শুরুর ধাপটি অনুষ্ঠিত হবে 8 মে। দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আদেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু 8 মে নির্বাচনে 150 উপজেলার মধ্যে এখন পর্যন্ত 20টি উপজেলায় মন্ত্রী এমপি স্বজনরা লড়ছেন চেয়ারম্যান পদে। দ্বিতীয় ধাপের নির্বাচনেও মাঠে আছেন 2.5 ডজনের বেশি চেয়ারম্যান প্রার্থী। বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন ছিল, কিন্তু স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনরা নির্বাচনে দাঁড়ালে কি হতে পারে তার নজির ইতিমধ্যেই দেখা গেছে নাটোরে। তাই দলীয় আদেশ ভঙ্গ করে নির্বাচন করলে সাংগঠনিক স্বার্থেই কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া উচিত। আপনাকে আমি একটু খোলাখুলি বলি, আমাদের দল ব্যবস্থাপনার ত্রুটি আছে। দল ব্যবস্থাপনার ত্রুটি অনেক সময় দগদগে ঘাড় মতো দেখা যায়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত মনোপুত হোক আর না হোক, সিদ্ধান্ত চূড়ান্ত। এই জায়গাটা স্থির জায়গাটায় আপনাকে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কার্যকরী করতে হবে, করলেই শৃঙ্খলার জায়গাটা ফিরিয়ে আসবে। আওয়ামী লীগের এই সিনিয়র নেতার মতে 8 মে নির্বাচনে 150 উপজেলার মধ্যে বেশিরভাগই কেন্দ্রের নির্দেশ মেনে সরে দাঁড়িয়েছেন। তার মতে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতরাও নির্বাচন করেছে দেশ এবং দলের স্বার্থে, যা ছিল সে সময় রাজনৈতিক কৌশল। বাকি 3 ধাপের উপজেলা নির্বাচনে শতভাগ উপজেলায় কেন্দ্রের নির্দেশ মানা হবে এমন আশা করছেন এই নেতা। বিগত নির্বাচনে আওয়ামী লীগের কৌশল ছিল একটা, এই কৌশল অবলম্বন করে দেখা গেছে অত্যন্ত সফল কাম হয়েছে। প্রথম পর্যায়ের 150টি, তার মধ্যে মাত্র 20 জন আছে, বাকিটা তো বেড়ে গেছে। এবং এরপরের পর্যায়ে প্রথমে একটু সিদ্ধান্তটা একটু বিলম্বিত হয়েছে বলে আমার মনে হয় এই 20 জনের ব্যাপারে 20 জন হয়তো মানে নাই, কিন্তু পরবর্তী পর্যায়ে যে উপজেলা নির্বাচনগুলো হবে আমার মনে হয় ম্যাক্সিমামে আর এরকম নাও থাকতে পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দলীয়ভাবেও গণতান্ত্রিক বিধিবিধান মানে না, ক্ষমতায় যেতে তারা বিদেশি প্রভুদের দাসত্ব করে। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, বিএনপির নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময়ে মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। শেরেবাংলা একে ফজলুল হকের অবদান স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, তার চেতনায় অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি, গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। দাসত্বের এ তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না।
জাতীয় নির্বাচনে দলের ভেতরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার হিড়িক বিএনপি নেতাদের। তবে কি তৃণমূল নেতাদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপির হাইকমান্ড? নেতারা বলছেন, লোভ দেখিয়ে কয়েকজন কর্মীকে নির্বাচনে নিতে পারলেও সংঘবদ্ধ আছে পুরো বিএনপি। গুটি কয়েক নেতার বিজয়ের জন্য দল অবস্থান পরিবর্তন করবে না জানিয়ে নেতারা বলছেন, উপজেলা নির্বাচনে অংশ নিলে বহিষ্কার অব্যাহত থাকবে। তবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণার পরই পাল্টে যায় দৃশ্যপট। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির অনেকেই প্রার্থী হন এই স্থানীয় সরকার নির্বাচনে। ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড শুক্রবার বিকেলে বহিষ্কার করে দলটির ৭৩ জন নেতাকর্মীকে। এই যখন অবস্থা, তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপি? দলটির নেতারা বলছেন, লোভ দেখিয়ে ক্ষমতাসীনরা কাউকে স্থানীয় সরকার নির্বাচনে নিতে পারলেও ঐক্যবদ্ধ আছে বিএনপি। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। বিএনপির যদি দল ছুট কিছু কোথাও কেউ অংশগ্রহণ করতে চায়, তাহলে স্বাভাবিক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে। জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত মানার প্রবণতা ছিল প্রায় সব ক্ষেত্রে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক জনপ্রিয়তা, এলাকায় প্রভাব ইত্যাদি বিবেচনায় প্রার্থী হচ্ছেন বিএনপির অনেকেই। তৃণমূলের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহকে বহিষ্কার করে দমানো সম্ভব কিনা প্রশ্ন ছিল নেতাদের কাছে। এছাড়া বহিষ্কার কি সাংগঠনিকভাবে দুর্বল করবে দলকে? তারা যে যুক্তি দেখাচ্ছে এটা খুব ভ্রান্ত যুক্তি, অসত্য। তো তাকে কে যুক্তি দিয়েছে? তাহলে আওয়ামী লীগ দিচ্ছে। একটা ডামি সরকার যার জনসমর্থন নেই, জোর করে 17-18 বছর তারা ক্ষমতায় আছে, তো তার অধীনে নির্বাচন করাটাই তো হচ্ছে সবচেয়ে বড় পাপ, তার চেয়ে বড় অন্যায়। তো সেই অন্যায়কেই তো সমর্থন করা হলো। তার জেতা, আমার ব্যক্তিগত জেতা না জেতা তো ম্যাটার না। বিএনপি স্থানীয় নির্বাচন নয়, বরং জাতীয় নির্বাচন কার অধীনে হবে আর কেমন হবে তা নিয়ে ভাবছে বলে মন্তব্য করেন দলটির নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দলীয় টানাপোড়েন আর নির্বাচনে ভরাডুবি, জাতীয় পার্টির এমন অবস্থার দায় চাপালেন এবার সরকারের উপর। ক্ষমতাসীনরা স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জিএম কাদের। এদিকে রওশনপন্থীরা বলছেন, সমালোচনা করলেও সরকারকে তোষামত করে ফায়দা লুটছে জিএম কাদেরপন্থীরা। নানা নাটকীয়তার পর সরকার গঠনের আওয়াজ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি। কিন্তু রাজনীতির মাঠে সরগরম জাতীয় পার্টির আবারও তন্ত্র কায়েম করার চেষ্টা করছে বলেও এ সময় মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। আওয়ামী লীগ এবং তাদের স্বতন্ত্র যারা ছিলেন তাদের পক্ষে সারা দেশে প্রশাসন কাজ করেছে। নির্বাচনে তারা নিরপেক্ষতার অভাবের কারণে তারা জয়লাভ করে আসতে পারেন নাই। আওয়ামী লীগ কি করেছে? এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা কর্তৃত্ববাদী তন্ত্র অথবা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। এদিকে সরকারকে তোষামত করে কাদেরপন্থীরা ফায়দা লুটার চেষ্টা করছে বলে মন্তব্য করেন রওশনপন্থী নেতা কাজী ফিরোজ রশিদ। সরকারের সাথে থেকে সরকারকে একটু তোষামত করে কিছু আদায় করা যায় সেই কাজে তারা ব্যস্ত আছে। কয়েকজন দালাল জাতীয় পার্টি ঘিরে রেখে জাতীয় পার্টিকে একটা আজ্ঞাবহ দলে পরিণত করেছে। এ সময় তিনি অভিযোগ করেন, দলকে খাদের কিনারে ফেলেছে জিএম কাদেরপন্থীরা। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা। নদী ও পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সরকার, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। নদী ও পরিবেশ দূষণের চ্যালেঞ্জ এবং পদক্ষেপ নিয়ে ইউএসএআইডির সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর তোপখানা রোডের সিডাপ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় নদী দূষণ রোধে জাতীয় নদী রক্ষা কমিশনের তদারকি ক্ষমতায়নের পরিধি বৃদ্ধি করা, নতুন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদনের আগে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশগত দিক বিবেচনা করা সহ নানা দিক নিয়ে কথা বলেন বক্তারা। আমি বিশ্বাস করি যে টেমস নদী উদ্ধার করতে 50 বছর লেগেছে, 50 বছর উপরে লেগেছে। টেমস নদীর অবস্থা বুড়িগঙ্গাতেও খারাপ ছিল। আজকে বাংলাদেশেও আমরা বিশ্বাস করি এই যে নদীগুলো, ঢাকা যেই আশেপাশের নদীগুলো একটা পরিকল্পিতভাবে নদীগুলো উদ্ধারের জন্য, দখলমুক্ত করার জন্যে, দূষণমুক্ত করার জন্যে যে ব্যবস্থা সরকার নিয়েছে, আমরা বিশ্বাস করি আমরা তার রেজাল্ট পাবো ইনশাল্লাহ।
রাখার জন্য গোডাউন ভাড়া নিয়ে মজুত করেছিল ভারতীয় চিনি। চট্টগ্রামে দেশীয় কোম্পানির নামে মোড়কজাত করে পায়তারা করছিল বিক্রির। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০০ বস্তা জব্দের পাশাপাশি মালিককে গ্রেফতার, যদিও ধরাছোঁয়ার বাইরে গোডাউন ভাড়া নেয় ব্যবসায়ী। বস্তায় শুধুমাত্র দেশীয় প্রতিষ্ঠানের নাম থাকলেও ছিল না ব্যাচ নাম্বার কিংবা উৎপাদনের তারিখ, আর এতেই সন্দেহ হয় ভ্রাম্যমাণ আদালতের। চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় উদ্ধার করা চিনি তাদের নয়। পরে পরীক্ষা নিরীক্ষা করে ভারতীয় চিনি বলে নিশ্চিত হন কৃষি বিপণন কর্মকর্তারা। তারা বলেন অবৈধভাবে মজুত হয়েছে এসব চিনি। চট্টগ্রামের বদ্ধারহাটে প্রায় ১.৫ মাস আগে কাঠ রাখার জন্য ভাড়া নেওয়া গোডাউনে কি করে এলো বিপুল পরিমাণ ভারতীয় চিনি। গোডাউন মালিক জানান চিনি রাখার বিষয়টি জানা থাকলেও চিনি ভারতীয় অবৈধ তা জানা ছিল না তার। শনিবার দুপুরে জেলা প্রশাসনের মজুত বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার হয় দেশীয় কোম্পানির মোড়কে থাকা ৫০ কেজি ৬০০ বস্তা চিনি। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। চিনি মজুতকারীরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও আটক করা হয়েছে গোডাউন মালিককে। এছাড়া জব্দ ৩০ মেট্রিক টন চিনির বাজার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ওটিটিতে টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক, এমন দাবি বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের নেতাদের। তারা বলছেন বিনা নোটিসে ওটিটিতে লাইভ টিভি বন্ধে প্রায় ৩ কোটি গ্রাহক চরম বিপাকে পড়েছেন। তাই দ্রুত সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় সংগঠনটি। গত ৩ এপ্রিল দেশের ইন্টারনেট ভিত্তিক ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্মগুলোতে লাইভ টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এর ফলে টফি, বায়োস্কোপ, বিঞ্জ ও বঙ্গবিডির মতো সাইটে প্রায় ৩ কোটি গ্রাহক লাইভ টিভি সম্প্রচার দেখতে পাচ্ছেন না। বিনা নোটিশে এসব ওটিটি প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার রাজধানীতে ওটিটি প্ল্যাটফর্মে লাইভ টেলিভিশন দেখতে চাওয়া গ্রাহকের অধিকার শীর্ষক সভার আয়োজন করে সংগঠনটি। এ সময় সংগঠনটির শীর্ষ নেতারা বলেন, বৈধ লাইসেন্সধারী ওটিটি প্ল্যাটফর্মে টিভি সম্প্রচার বন্ধ করা অত্যন্ত দুঃখজনক। সকলের সাথে আলোচনা করি সব পক্ষকে সমস্যার দ্রুত সমাধান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সভায় বক্তারা বলেন, সরকারের এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে অবশ্যই ইন্টারনেটে স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একসাথে যদি আমরা কাজ করি, একে অপরকে সহযোগিতা করি, কিন্তু আমরা এই ব্লেম গেমে যাতে আমরা নিজেদেরকে না জড়াই। আপাত দৃষ্টিতে পরস্পর সাংঘর্ষিক, কারণ আমরা যত সময় যাচ্ছে তত বেশি ইন্টারনেটের উপরে বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে। আইন বিধি ছাড়া এভাবে টিভি সম্প্রচার বন্ধ করে দেয়া বাজার প্রতিযোগিতা আইনের পরিপন্থী বলে মনে করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক এই পরিচালক। আমাদের কিছু ম্যানেজমেন্ট সমস্যা আছে, প্ল্যানিং এর সমস্যা, কিন্তু আমরা আইকিউতে আমরা আমরা আশা করব আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে অ্যাডজাস্ট করে যাব। সংগঠনটি বলছে, বর্তমানে সারা দেশে প্রান্তিক পর্যায়ে শতভাগ মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে সরকার। কেবল ছেড়ে এখন অনলাইনে টেলিভিশন দেখা শুরু করেছেন অনেকে। তাই অবিলম্বে ওটিটিতে লাইভ টিভি সম্প্রচার চালুর দাবি তাদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নানা কারণে দীর্ঘদিন থেকে বাংলাদেশে বিনিয়োগ থেকে বিমুখ হচ্ছেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ সেল থাকলেও খুব বেশি সহযোগিতা না পাওয়ার অভিযোগ আছে। তবে দেশে বিনিয়োগ বাড়াতে এবার বিশেষ ক্ষমতা সম্পন্ন সেল চালুর পরিকল্পনা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। যে কোনো দুর্যোগময় সময়ে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা থাকে অনস্বীকার্য। তবে প্রবাসীদের অভিযোগ, নানা সমস্যায় এখন দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা। এমন অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। এই মতবিনিময়ে নানা সমস্যা উল্লেখ করে সেগুলি সমাধানের আহ্বান জানান ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। প্রবাসী কল্যাণ সেল চালু থাকলেও সেখানে প্রবাসীদের অংশগ্রহণ না থাকায় সেটি তেমন কাজে আসছে না। তাই সরাসরি প্রবাসীদের অংশগ্রহণমূলক সেল গঠনের দাবিও জানান তারা। সরকারকে খুব গভীরভাবে নেওয়া হচ্ছে এবং মন্ত্রী মহোদয়কে আমরা ব্রিটিশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটার পুরো একটা রিপোর্ট পেশ করেছি। আমি অত্যন্ত আশাবাদী যে উনি আমাদের এনআরবিদের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো নিয়ে উনি কিন্তু আলাপ করবেন। ওয়ান স্টপ সার্ভিস প্রবাসীদের জন্য প্রোভাইড করে, তাহলে আমার মনে হয় এটা কার্যকর হবে এবং প্রবাসীদের
সমস্যা সমাধান করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, এর মধ্যে প্রবাসী কল্যাণ সেলের পাশাপাশি নতুন একটি সেল চালুর পরিকল্পনা করা হয়েছে। এই সেলের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের সকল সমস্যা সমাধান করা হবে। প্রবাসীদের সমস্যা যেখানে হবে সেখানেই সমাধান হবে। এখানে আমাদের 104টি টিসি আছে, ট্রেনিং সেন্টার আছে। সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ শ্রমিক গঠনের লক্ষ্যে আমরা কাজ করি। এই মতবিনিময় সভায় বাংলাদেশে বাণিজ্যের প্রসারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো লিপিবদ্ধ করে নেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসলিম। মতবিনিময় শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবসায়ী নেতাদের স্মারক তুলে দেন প্রতিমন্ত্রী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। খেলার খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 4টায়। চায়ের দেশে সুরমার তীরে ঐতিহাসিক আলী আমজাদ ক্লকের সামনে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে হয়েছে ট্রফি উন্মোচন। এরপর ফটো সেশনে অংশ নেন নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর। তৃতীয়বারের মতো টি20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। আগে সিরিজ জয়ের অভিজ্ঞতা না থাকলেও এবার হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ের চোখ টাইগ্রেসদের। ম্যাচের আগে শেষবারের মতো প্রস্তুতি সেরেছেন মারুফা পিঙ্কিরা। উত্তপ্ত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ নারী দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে। আরেক দফায় বাড়ল হিট অ্যালার্ট। তীব্র তাপপ্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নি ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর। জাতীয় নির্বাচনের কৌশল পাল্টে গেল উপজেলায়। নির্দেশনা অমান্য করে মাঠে মন্ত্রী এমপিদের 20 স্বজন। লোভ দেখিয়ে কয়েকজনকে ভোটে নিলেও সংঘবদ্ধ থাকার দাবি বিএনপির। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ মৌটুসী। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।